রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছে আমি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। কাপড়ের দোকানের ছোট্ট কর্মচারী, এরপর হয়েছেন হাজার কোটির মালিক। 2 দশকে স্বর্ণ চোরাচালান, শত শত ফ্ল্যাট, ভূমিদস্যুতা, অস্ত্র, মাদক, কি করেননি? আন্ডারওয়ার্ল্ড কিংবা রাজনীতির অন্ধকার গলি, সবখানেই তার অবাধ বিচরণ। মনির হোসেন থেকে উপাধি পেয়েছেন গোল্ডেন মনির। গ্রেফতারের পর এখন আলোচনায়। চলুন গোল্ডেন মনিরের রূপালী উত্থানের বিস্তারিত দেখে আসি ফখরুল ইসলামের রিপোর্টে। বাড্ডায় প্রাসাদসম এই বাড়ির মালিক মনির হোসেন ওরফে গোল্ডেন মনির কোনো আলাদিনের চেরাগে নয়। রাজনৈতিক প্রভাব আর চোরা কারবারিতে একই এলাকায় গড়ে তুলেছেন আরও একটি বহুতল ভবন ও বাগান বাড়ি। আছে গাড়ির শোরুমও। র্যাবের অনুসন্ধানে উঠে আসে রাজুকের নথি চুরি করে রাজধানীর 30টি স্থানে নিয়েছেন 2 শতাধিক ফ্ল্যাট। স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণে বাইতুল মোকারমে আছে স্বর্ণের দোকান। শুক্রবার র্যাবের অভিযানের আগে স্বর্ণ চোরাচালানের অভিযোগে 2007 সালে মনিরের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা হয়। প্লট ও ফ্ল্যাটের নথি চুরি করার অভিযোগে 2019 সালে তার বিরুদ্ধে মামলাও করে রাজু। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মনিরের বিরুদ্ধে মামলা ঝুলছে দুদকেও। আমরা তার যেগুলি অনিয়ম আছে সেই অনিয়মগুলি উদ্ঘাটন শুরু করেছি, উদ্ঘাটন হয়েছে এবং যেগুলি আরও ভবিষ্যতে উদ্ঘাটন হবে সেগুলোতে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। প্রভাব প্রতিপত্তি বাড়াতে বাড্ডায় বিএনপির সাবেক কমিশনার কায়ুমের অস্ত্রধারী ক্যাডার ও পরে অন্যতম সহযোগী হয়ে ওঠেন মনির। নিজেও গড়ে তোলেন ক্যাডার বাহিনী। অভিযোগ আছে মালয়েশিয়ায় পলাতক বিএনপি নেতা কায়ুমের রাজধানী কেন্দ্রিক রাজনীতি পরিচালনা ও অর্থের যোগানদাতা এই গোল্ডেন মনির। তার বাড়িতে অভিযানে 8 কেজি স্বর্ণ, নগদ 1 কোটি 9 লাখ টাকা, 9 লাখ টাকার বৈদেশিক মুদ্রা, একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বিদেশি মদ উদ্ধার করে র্যাব। র্যাব বাদী হয়ে 3টি মামলা দায়ের করেছে। মূলত তার কাছ থেকে যে বিদেশি মদ পাওয়া গেছে, বিদেশি মদের জন্য মাদক আইনে, অস্ত্র আইনে এবং পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। তার সঙ্গে কাদের যোগসাজশ ছিল এবং কাদের ছত্রছায়ায় বা পৃষ্ঠপোষকতায় মনির হোসেন গোল্ডেন মনিরে পরিণত হয়েছেন, সেটি আমাদের র্যাবের বক্তব্য। আনুষ্ঠানিকভাবে তদন্ত সাপেক্ষে এ বিষয়টি আরো পরিষ্কার করে বলা জানা যাবে। এই মনিরই 2000 সালেও কাজ করতেন রাজধানীর গাউসিয়ার এক কাপড়ের দোকানে। সেখান থেকে যোগ দেন মৌচাক মার্কেটের আরেক প্রকারিজের দোকানে। এরপর এয়ারপোর্ট কেন্দ্রিক লাগেজ পার্টির সঙ্গে পরিচয় করে যুক্ত হন অবৈধ লাগেজ মালামাল আনার ব্যবসায়। ট্যাক্স ফাঁকি দিয়ে কম্পিউটার, ইলেকট্রনিক্স সহ সব ধরনের মালামাল আনার মধ্য দিয়ে জড়িয়ে যান স্বর্ণ চোরাচালানে। এরপর স্বর্ণ চোরাচালানের বড় মাফিয়া হয়ে বনে যান গোল্ডেন মনির। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে গোল্ডেন মনিরকে 7 দিন করে মোট 14 দিন আর মাদক দ্রব্য আইনের মামলায় 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। 2 মামলায় একই সাথে চলায় মোট 11 দিন রিমান্ডে থাকতে হবে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি নিয়ে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিক ও মুখ্য মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত। রোববার সকালে র্যাব বাদী হয়ে বাড্ডা থানায় এই 3টি মামলা দায়ের করে। বিস্তারিত হাবিবুল ইসলামের রিপোর্টে। রোববার বেলা 2টার দিকে ঢাকা মহানগর সিএমএম আদালতে নেওয়া হয় দেশের নামকরা হুন্ডি ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে। পরে তার বিরুদ্ধে করা অবৈধ অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের 3 মামলায় 21 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামির জামিন আবেদন করে তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি নিয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে করা 2টি মামলায় 7 দিন করে মোট 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে 2টি মামলার বিচার একসাথে চলায় তাকে 7 দিন রিমান্ডে রাখার নির্দেশ দেন আদালত। আর মাদকদ্রব্য আইনে করা অপর মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সব মিলিয়ে গোল্ডেন মনিরকে 11 দিন রিমান্ডে থাকতে হবে। অস্ত্র মামলা এবং স্পেশাল পাওয়ার একটা মামলায় 7 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং এই 14 দিন কিন্তু এই মামলাগুলি একসঙ্গে চলবে। আর সেপারেট আলাদা 4 দিনের যেটা মাদকের মামলায় সেটা 4 দিন রিমান্ড মঞ্জুর করেছে। অর্থাৎ এখানে মোট কথা 7 দিন আর 4 দিন 11 দিন তাকে রিমান্ডে থাকতে হবে। তবে আদালতের আদেশে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী বলেন, গোল্ডেন মনিরের বিরুদ্ধে চোরা কারবারির অভিযোগ অসত্য। যে এই মামলায়
যেই প্রক্রিয়ায়, অর্থাৎ এই ভিন্ন ভিন্ন মামলা, 3টি পৃথক মামলার প্রসিকিউশন কেসের অভিযোগের আলোকে যে মামলাগুলো উদ্ভব হয়েছে, এই মামলাগুলো যৌক্তিক কারণে এই মামলাগুলো চলতে পারে না। এর আগে বিপুল পরিমাণ স্বর্ণ অবৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে আনার অপরাধে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করে র্যাব। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে। দেশের প্রথমেই গভীর সমুদ্র বন্দরের নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান আশা করছেন আগামী 2026 সাল নাগাদ জাহাজ ভিড়তে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। সংশ্লিষ্টরা বলছেন এই বন্দর চালু হলে উন্মোচিত হবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার। নয়নবড় জয়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের নির্মাণ কাজ। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে এই গভীর সমুদ্র বন্দর নির্মাণে ব্যয় হবে 17,777 কোটি টাকা, যার মধ্যে 12,892 কোটি 76 লাখ টাকা ঋণ দিচ্ছে জাপান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নে শুরু হয়েছে প্রথম ধাপ। চলছে বন্দরের টার্মিনাল নির্মাণ প্রক্রিয়ার নকশা প্রণয়ন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের প্রত্যাশা 2026 সালেই এই বন্দর চালু করা সম্ভব। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনাল নিয়ে আমাদের কার্যক্রম চলছে। আমরা জাইকার অর্থায়নে এটা শুরু হলো আজকে থেকে এবং ইনশাল্লাহ 2026-এর ভিতর আমাদের এই বন্দর কার্যক্রম শেষ হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে বাস্তবায়ন করছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প, যার সব নকশা প্রস্তুত হচ্ছে জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। সড়ক সংযোগ সহ গভীর সমুদ্র বন্দরে 30 এবং 460 মিটার দীর্ঘ 2টি টার্মিনাল নির্মাণ করা হবে, যা বাস্তবায়িত হলে বিশাল জাহাজ থেকে সরাসরি পণ্য ওঠানামা সহজ হবে। ওখানে বেশি কার্গো নিয়ে 80,000 থেকে 1 লাখ টন কার্গো নিয়ে জাহাজ ভিড়তে পারবে। তো এই দিক থেকে সুযোগ সুবিধা তো অবশ্যই বেশি হবে ওখানে। আর ওখান থেকে আবার ফিডার ভেসেলে করে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার চলে আসতে পারে, যেটা এখন অন্যান্য দেশ থেকে আসছে। সেটা মাতারবাড়ি থেকে 8-10 হাজার কন্টেইনার আসলে সেই কন্টেইনার সড়ক পথেও চট্টগ্রাম অথবা সারা দেশে যেতে পারে। চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ সর্বোচ্চ 2000 কন্টেইনার নিয়ে ভিড়তে পারে, কিন্তু মাতারবাড়ি সমুদ্র বন্দরে একসঙ্গে 8000 কন্টেইনারবাহী জাহাজ ভিড়তে পারবে। বন্দর কর্মকর্তারা বলছেন এই বন্দর চালু হলে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারকে কেন্দ্র করে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বিশ্বের সাথে পাল্লা দিয়ে দেশেও হঠাৎ বেড়েছে করোনা রোগীর সংখ্যা, বেড়েছে মৃত্যুর হারও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সচেতন না হলে আগামী বছরের শুরুতেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখতে হতে পারে বিশ্বকে। এই আশঙ্কাকে সামনে রেখে মোকাবেলায় চলছে নানা প্রস্তুতি। সরকার বলছে প্রথমবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, কিন্তু মাঠ পর্যায়ে করোনা ঠেকাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলো। সেগুলো কতটা প্রস্তুত, আর প্রস্তুত হলেও আসলে সত্যিই প্রস্তুত কিনা, এই বিষয়ে বিস্তারিত জানাতে সারা দেশ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, স্বাগত আপনাকে। শাহেদ, করোনার প্রথম ধাক্কা আমরা দেখেছি, সেই সাথে এর মাঝখানে পেরিয়ে গেছে 8 মাস, এবং এখন যখন দ্বিতীয় ধাক্কা আসতে পারে, ঠিক সেই সময়ে কতটা প্রস্তুত এই মুহূর্তে করোনা চিকিৎসার জন্য হাসপাতালগুলো, নাকি শুধুমাত্র আশ্বাসেই আটকে রয়েছে সবকিছু? শুভ সকাল রাশেদ ইমাম। আমরা প্রথম ধাপে যেটি দেখেছি যে তখন যে পরিমাণ প্রস্তুতি ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বা রাজশাহী অঞ্চলের স্বাস্থ্য বিভাগের, সেটি কিন্তু দ্বিতীয় ঢেউ যে মোকাবেলা করার যে প্রস্তুতি, সেটি কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখেছি যে মিশন হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করে সেটিতে রোগী ভর্তি এবং রোগীর চিকিৎসার যে উদ্যোগটি নেওয়া হয়েছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত কয়েকদিনে কিন্তু কয়েকজন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকালও পবা উপজেলা চেয়ারম্যান এখানে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং হাসপাতালের যে অবস্থা সেখানে আইসিইউ বেডের সমস্যা আছে, এবং প্রস্তুতি যেগুলো থাকার কথা ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত নেই। দীর্ঘদিন ধরেই রাজশাহীতে স্বাস্থ্যসেবা নিয়ে আন্দোলন করে আসছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। জামাত খান, আপনার কাছে স্বাগত জানাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য খাত নিয়ে আন্দোলন করেন। কোভিডের প্রথম পরিস্থিতি আমরা দেখেছি, দ্বিতীয় পরিস্থিতির জন্য হাসপাতাল কতটা প্রস্তুত আপনি কি দেখছেন?
আসলে এই যে ঢেউ চলে এসছে অলরেডি, কিন্তু রাজশাহীতে অনেকেই মারা যাচ্ছে। এই স্বাস্থ্যসেবায় যে অনিয়ম অব্যবস্থাপনা, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি কোনো ব্যবস্থাই এখন পর্যন্ত গ্রহণ করা হয় নাই। যে পর্যাপ্ত পরিমাণ এখানে বেড নাই, এখানে ওষুধপত্র নাই, চিকিৎসকদের যে একটা কমিটি করে দেওয়ার কথা সেটাও আমরা লক্ষ্য করছি না। অতএব এখানে প্রতিনিয়ত যে আঘাতটা এসছে, ঢেউ যেটাকে আমরা বলছি, সে ঢেউ কিন্তু যে পাড় ভাঙছে, পাড়টা আসলে রক্ষা করবে কে, দায়িত্ব কার? স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুধু মাস্ক পরার যে নির্দেশ দেওয়া হচ্ছে সেটা তো না। রাজশাহীতে যেভাবে যে হারে প্রিন্সিপাল সাহেব নিজেই মনে করেন স্বীকার করেছে যে অতিরিক্ত রুগী আসতে শুরু করেছে হাসপাতালে, কিন্তু এই হাসপাতালে এখন পর্যন্ত আপনার চিকিৎসা সেবার ব্যবস্থা নেওয়া হয় না। গতবার দেখেছিলাম যে চিকিৎসকদের প্রশিক্ষিত করা হয়েছিল, এছাড়া চিকিৎসা কর্মী যারা ছিলেন তাদেরকেও অ্যাক্টিভ রাখা হয়েছিল। এবার কি সেটি আছে কিনা, আপনি কি দেখলেন? না, এখন পর্যন্ত কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আগে আমরা দেখেছি মিশন হসপিটালকে সেটা তারা কোভিড হসপিটাল গ্রহণ করেছে, কিন্তু এই হাসপাতালের অনেক অনেক ব্যবস্থা রাখার, রুগী রাখার জন্য জায়গা আছে, কিন্তু এখন পর্যন্ত কেন যে এই উদাসীনতা আমি রাজশাহী চিকিৎসার জন্য আমি এটা কিন্তু বুঝতে পারছি না। ধন্যবাদ জামাত খান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাশেদ ইমাম আমরা কথা বলছিলাম রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সঙ্গে। তিনি যেটি বলছিলেন প্রথমবারের মধ্যে যেরকম প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিটি এখন লক্ষ্য করা যাচ্ছে না। আপনার মাধ্যমে একটু তথ্য দিতে চাই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 20টি আইসিইউ বেড আছে। এছাড়া রাজশাহীতে 476টি কোভিড রোগীদের জন্য বেড রাখা হয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাশেদ ইমাম ফিরছি স্টুডিওতে আপনার কাছে। কাজী সাহেব, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মী কাজী শাহেদ রাজশাহী থেকে জানাচ্ছিলেন একই বিষয়ে আমরা কথা বলবো এবারে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, স্বাগত আপনাকে। রিপন, যশোরের চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাইছি। এখানে আইসিইউ বেডের যে সংকট ছিল 8 মাসে, সেই সংকট আসলে কতটা পূরণ হয়েছে, কতটা প্রস্তুত এখানকার হাসপাতালগুলো? শুভ সকাল রাশেদ ইমাম, আপনাকে ধন্যবাদ। আসলে খাতা কলমে অনেক কিছু হয়, কিন্তু মাঠের বাস্তবতায় আমরা দেখি ভিন্ন। সেই একই ভিন্নতা যশোরে আমরা হাসপাতালগুলোতে লক্ষ্য করেছি। এই পর্যন্ত যশোরে প্রায় 4,315 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে তার ভেতরে 50 জন মতো। কিন্তু এখন পর্যন্ত আমরা যে হাসপাতালে আইসিইউ বেড করার কথা ছিল, সেই আইসিইউ বেড এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি। অর্থাৎ এখানে কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে মনিটর এবং বেড না আসার কারণে সেই এখনো পর্যন্ত আইসিইউ পরিপরি করা হয়নি। এছাড়া অক্সিজেন সরবরাহ কিন্তু নাই। সে কারণে যে চিকিৎসা, বিশেষ করে করোনা রোগীদের চিকিৎসা, সেই চিকিৎসা পেতে কিন্তু সমস্যা হচ্ছে এবং হাসপাতালে এখনও যে করোনা রোগী, সেই করোনা রোগী ভর্তি রয়েছে। তবে আমরা যে হাসপাতালের যে চিকিৎসার যে তোড়জোড় প্রথম দিকে দেখেছিলাম, সেই তোড়জোড় কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি না এবং শুধুমাত্র সচেতনতার কাজ এখানে আমরা লক্ষ্য করছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং যে করোনা আক্রান্ত রোগীদের তারা চিকিৎসা দিচ্ছেন। তবে এই হাসপাতালে যেহেতু আইসিইউ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে এবং এই রোগীদের খুলনা এবং ঢাকায় হস্তান্তর করা হচ্ছে এবং যারা জরুরি ভিত্তিতে, সে কারণে যে চিকিৎসা সেবা যে আইসিইউ যে করোনা, আপনি জানেন যে করোনা আক্রান্ত রোগীদের যে আইসিইউ বেড খুবই গুরুত্বপূর্ণ লাগে, এই জন্য এই বেড আমাদের দরকার রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে যে দ্রুত সময়ের মধ্যে এই আইসিইউ বেড তারা পুরোপুরি চালু করবেন। তো সব মিলে এই ছিল যশোরের হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী রিপন হোসেন আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন যশোরের চিকিৎসা সেবা সম্পর্কে। একই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, স্বাগত আপনাকে। জীবন, এই মুহূর্তে আসলে করোনার প্রথম ধাপের অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয় ধাপ মোকাবেলার জন্য কতটা প্রস্তুত এখানকার চিকিৎসা সেবা কেন্দ্রগুলো, দর্শকদের বিস্তারিত জানাবেন।
সারা দেশের মতো কুমিল্লায়ও করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং আপনাকে জানাতে চাচ্ছি যে কুমিল্লা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,366 জন এবং এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 232 জন। তো এই সকল বিষয়ে বর্তমানে করোনার দ্বিতীয় ধাপে যে কতটুকু স্বাস্থ্যক্ষেত্রে সজাগ আছে সে বিষয়ে জানার জন্য আমি এসেছি কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস। আমার পাশেই আছেন ডাক্তার নেয়াতুজ্জামান, আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই করোনার আক্রান্তের এখন তো দ্বিতীয় ধাপ চলছে, আপনারা হাসপাতালগুলো এবং জেলা পর্যায়ে কতটুকু সজাগ রয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন করোনার ঢেউ বাড়ছে, তবে সেটি ব্যাপক হারে নয়, গ্রাজুয়ালি ক্রমান্বয়ে বাড়ছে, যেটা আগে থেকে কম ছিল, এখন একটু বাড়ছে। তবে আমার প্রস্তুতি বলি, আমার প্রস্তুতির দুটো পর্যায়ে রয়েছে, একটু উপজেলা পর্যায়ে, একটু জেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ে যে কাজটি আমরা করছি সেটি হচ্ছে আমরা আমাদের ফ্লু করোনাটি চালু করেছি, আমাদের ডাক্তারদের যে রোস্টার শিডিউল ফ্লুর জন্য সেটি রেডি করেছি। আমাকে 6 থেকে 10 লিটার অক্সিজেন দেওয়ার মতো সামর্থ্য আমার এই পর্যন্ত 16টি উপজেলায় রয়েছে। তার মানে প্রাথমিক চিকিৎসার জন্য আমার কোনো রোগীকে কুমিল্লা সদরে পাঠাতে হবে না। তৃতীয়ত আমরা যে কাজটি করছি, মাস্ক পরুন এবং সেবা নিন, এতে আমরা 100% নিশ্চিত করার চেষ্টা করেছি এবং করছি। এবং কন্ট্যাক্ট ট্রেসিং যেটি এখন সবচেয়ে জোর দেওয়া হচ্ছে, সেজন্য আপনি জানেন প্রতি উপজেলায় আমার একজন করে মেডিকেল অফিসারকে ট্রেন আপ করা আছে। উনি আমার জেলায় আমার কন্ট্রোল রুমে একজন এপিডেমিওলজিস্ট রয়েছেন, তার সঙ্গে উনি সংযুক্ত, যে কারণে প্রতি মুহূর্তে কন্ট্যাক্ট ট্রেসিংয়ে কোনো প্রবলেম হলে এবং রোগী সম্পর্কিত কোনো ব্যাপারে আমরা এপিডেমিওলজিস্টের পরামর্শ নিচ্ছি। সর্বোপরি আমাদের যে কেস রেকর্ডিং, দ্যাট মিনস যেটা আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে যে রোগীদের স্যাম্পল সংগ্রহ করতাম সেটি অনেক বেড়ে গিয়েছে, যেটা এখন আমার অ্যাভারেজে প্রতিদিন আমার জেলায় 300-র মতো স্যাম্পল আসছে আমার বিভিন্ন উপজেলা থেকে। ধন্যবাদ আপনাকে জীবন। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে জেলার সিভিল সার্জন ডাক্তার নেয়াতুজ্জামান তিনি জানাচ্ছিলেন। তো বলা যেতে পারে যে কুমিল্লায় করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনও সজাগ রয়েছে এবং সর্বোচ্চ জনসাধারণকে যেন মাস্ক পরে যেন অবশ্যই নগরীতে চলাচল করেন সে বিষয়ে তারা প্রচারণা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, আমি যাচ্ছি আপনার কাছে। জীবন, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী হুমায়ুন কবির জীবন আমাদের সাথে সংযুক্ত হচ্ছিলেন কুমিল্লা থেকে। দর্শক, কুমিল্লা থেকে আপনাদের নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম, যোগ দিচ্ছেন সরাসরি। সায়েম, স্বাগত আপনাকে। সায়েম, করোনার প্রথম দফা যখন আমরা মোকাবেলা করছিলাম তখন সিরাজগঞ্জের বিভিন্ন পক্ষ থেকে চিকিৎসা সেবা উন্নত করার জন্য নানা ধরনের আশ্বাস এসেছিল, সেই আশ্বাসগুলো কতটা বাস্তবায়ন হচ্ছে দর্শকদের জানাবেন। ধন্যবাদ রাশেদ। সিরাজগঞ্জের শীতের শুরুতেই কিন্তু করোনার প্রভাব বাড়তে শুরু করছে, প্রতিদিন কিন্তু করোনা রোগী শনাক্ত হচ্ছে। এখন পর্যন্ত জেলায় কিন্তু 2346 জন রোগী শনাক্ত হয়েছে এবং 14 জন মারা গেছে। এখন কিন্তু এই অবস্থায় 185 জন রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছে, বাকিরা সুস্থ রয়েছে। কিন্তু এই যে যারা আক্রান্ত হচ্ছে তাদের যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা কিন্তু আসলে সিরাজগঞ্জে নেই। দ্বিতীয় ধাপে, প্রথম ধাপের পরে কিন্তু সিরাজগঞ্জের প্রতিটি হাসপাতালে যে করোনা ইউনিট খোলা হয়েছিল তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন একমাত্র এই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে একটা করোনা পজিটিভ ওয়ার্ড রয়েছে এবং এখানে 8টি বেড রয়েছে এবং এখানে কিন্তু কোনো যে আইসিসি সেই ব্যবস্থা নেই। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে যে প্রথম ধাপে কিন্তু এই সিরাজগঞ্জের যে 4টি ভেন্টিলেশন ছিল এই হাসপাতালে, সেটা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো চালু করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখানে যে সেন্ট্রাল অক্সিজেন বিভিন্ন ইকুইপমেন্ট সেগুলো চাহিদা পাঠানো হয়েছে, কিন্তু সেগুলো এখনো সরবরাহ না করা কিন্তু সম্ভব হচ্ছে না। এই অবস্থায় কিন্তু করোনার যে মুমূর্ষু রোগী, সেই রোগীরা কিন্তু সিরাজগঞ্জে কোথাও সেবা পাচ্ছে না। শুধু একটু যারা মানে স্বাভাবিক তারা কিন্তু দু একজনে সেখানে থাকছে। আমি এই ওয়ার্ডের যে ইনচার্জ আছে আমি তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এখানে কি কি সেবা দিচ্ছেন? এখানে মোটামুটি যা আছে সবই দেওয়া হয় সেবা, রোগী ভর্তি থাকলে ওষুধপত্র, তারপরে আর মুমূর্ষু রোগী যখন আসে, মুমূর্ষু রোগী আসলে রেফার করা হয় ঢাকা, না হয় বগুড়াতে রেফার করা হয়। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে যে এই মুমূর্ষু রোগীর ভরসায় কিন্তু ঢাকা এবং সিরাজগঞ্জে কিন্তু আসলে এই সমস্ত রোগীর কোনো ভরসা নেই। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে করোনা রোগীর সেবা সম্পর্কে হাসপাতালের প্রস্তুতি। ফিরছি স্টুডিওতে রাশেদ আপনার কাছে। সায়েম, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য।
দর্শক, আমাদের সহকর্মী আব্দুল সামাদ সায়েম সিরাজগঞ্জ থেকে জানাছিলেন সেখানকার করোনা বিষয়ক প্রস্তুতি সম্পর্কে। এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে সহকর্মী আতিক রহমান। আতিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আতিক, এই মুহূর্তে যদি করোনার দ্বিতীয় ঢেউ আসে তাহলে সেটি মোকাবেলায় কতটা প্রস্তুত জেলা হাসপাতালগুলো, দর্শকদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রাশেদ। আসলে প্রথম দফার পর দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত কিন্তু দিন দিন টাঙ্গাইলে বেড়ে চলছে এবং এই পর্যন্ত টাঙ্গাইলে কিন্তু প্রায় 3000 করোনার রোগী ছাড়িয়েছে এবং প্রায় 69 জন মৃত্যু কিন্তু ইতিমধ্যেই হয়েছে। তো এই প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে আসলে করোনা কতটা প্রস্তুত নিয়েছেন টাঙ্গাইল সিভিল সার্জন, আমরা তার সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে এই যে আবার করোনার দ্বিতীয় ঢেউ তো শুরু হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন হাসপাতালগুলোতে এবং আপনাদের এই প্রস্তুতিটা কেমন? আপনাকে ধন্যবাদ। করোনার যে প্রথম ধাপ থেকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতাকে কাজে লেগে দ্বিতীয় ধাপ মোকাবেলা করার জন্য আমরা অনেকটা জোরালোভাবে প্রস্তুত আছি। আমরা প্রথম ধাপে যে প্রতিটি উপজেলায় করোনা ইউনিট খুলেছিলাম এবং পাশাপাশি ডিস্ট্রিক্ট পর্যায়ে 50 বেডের একটি করোনা ইউনিট কার্যক্রম শুরু করেছিলাম। এই কার্যক্রমগুলি এখনও অব্যাহত আছে। তাছাড়া প্রথম ধাপে আমাদের কিন্তু পিসিআর ল্যাবের চালু ছিল না, এখন আমাদের শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটি চালু আছে। এছাড়াও 2টা আরটিপিসিআর সেন্টার চালু আছে, একটা ইয়েতে সদর সন্তোষে আর একটা হলো সদর হসপিটালেই। তো এছাড়া প্রথম ধাপে আমাদের কিন্তু সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ হচ্ছিল না, এখন আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই চালু আছে সদর জেনারেল 250 বেডের জেনারেল হসপিটালে। তাছাড়া আমরা পূর্বের যে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা যে মনোবল অর্জন করেছি তা নিয়ে আমরা আশা করছি যে বর্তমানে যদি দ্বিতীয় ধাপ আমাদের বেশি আকারে আক্রান্ত হই তাহলে আমরা মোকাবেলা করতে পারবো বলে আমরা আশা করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। রাশেদ, শুনছিলেন যে দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। টাঙ্গাইল থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে। আতিক, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী আতিক জয়েন করেছিলেন আমাদেরকে সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে এবং জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা। এবারে আমাদের সাথে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সোহাগ, করোনার দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে কতটা এই মুহূর্তে প্রস্তুত স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং কি ধরনের প্রস্তুতি দেখছেন দর্শকদের জানাবেন। ধন্যবাদ রাশেদ। আপনি জানেন যে করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু কিছুটা হলেও শুরু করেছে, আমরা দেখতে পেরেছি। কেননা শীতের শুরুতেই কিন্তু করোনার আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে। তো ফরিদপুরে গত 24 ঘন্টায় নতুন করে 11 জন কিন্তু করোনা রোগী শনাক্ত হয়েছে। তো এই পর্যন্ত ফরিদপুর জেলায় 7611 জন করোনা রোগী আক্রান্ত হয়েছিলেন। তবে এর মধ্যে থেকে বড় একটা অংশ কিন্তু সুস্থ হয়েছেন, 5760 জন সুস্থ হয়েছেন। তবে যদি বলি যে 96 জনও কিন্তু রোগী মারা গিয়েছেন এই করোনা আক্রান্ত হয়ে। তো প্রথম থেকে আমরা যেটা দেখেছি যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জনসাধারণকে কিন্তু সচেতন করা হয়েছে। তবে সিভিল সার্জনের পক্ষ থেকে এবং জেলার পক্ষ থেকে কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে প্রথম থেকেই করোনার ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে করোনার দ্বিতীয় ঢেউ যখন আসবে সেটাও কিন্তু মোকাবেলা করার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালটিকে কিন্তু এই করোনা ইউনিট হিসেবে চালু করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি, সেটা তারা যেমনটি জানিয়েছেন যে ফরিদপুর এই মেডিকেল কলেজ হাসপাতালটির পাশাপাশিও যদি আরও বেশি জায়গা দরকার হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন উপজেলাগুলোতেও কিন্তু করোনা ইউনিট চালু করবে। তবে এই পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করেছি ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মাস্ক পরিধানের ব্যাপারে কিন্তু উদ্বুদ্ধ করা হচ্ছে। তার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমেও কিন্তু জনসাধারণকেও কিন্তু যারা মাস্ক পরিধান করছে না তাদেরকেও কিন্তু জরিমানা করা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। রাশেদ, সোহাগ, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন করোনাকালীন সময়ে এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কতটা প্রস্তুত রয়েছে এই মুহূর্তে স্বাস্থ্য বিভাগ। যে আশ্বাসগুলো বিভিন্ন সময় দেওয়া হয়েছিল সেই আশ্বাসের কতটা বাস্তবায়ন হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত। সারা দেশে অরক্ষিত রেল ক্রসিং যেন মৃত্যু ফাঁদ, মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ।
রেল বিভাগ বলছে এলজিইডি, সিটি কর্পোরেশন, পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগ তাদের ইচ্ছে মতো সড়ক নির্মাণ করলেও অনেক ক্ষেত্রে রেলওয়ে তা জানেই না, ফলে ঘটছে দুর্ঘটনা। রেলমন্ত্রীর সাফ কথা, অনুমোদনহীন রেল ক্রসিংয়ে দুর্ঘটনার দায় রেল নেবে না, নিজ দায়িত্বে পার হতে হবে মানুষকেই। রিপন হোসেন ও আব্দুল সামাদ সায়েমকে নিয়ে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। নিয়ন্ত্রণ না থাকায় পশ্চিমাঞ্চলে অবৈধ রেল ক্রসিং এর সংখ্যা বেড়েই চলেছে। এ কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। গেট ও গেটম্যান বিহীন এসব রেল ক্রসিং বাড়িয়ে দিয়েছে দুর্ঘটনার ঝুঁকি। পশ্চিমাঞ্চল রেলের দেয়া তথ্য অনুযায়ী পাকশি সেকশনে বৈধ গেট 504, অবৈধ গেট 237, লালমনিরহাট সেকশনে বৈধ গেট 497, অবৈধ গেট 103। অবৈধ গেটগুলোতে প্রায় ঘটছে দুর্ঘটনা। দেখা যায় যে ট্রেন আসতেছে, অনেক সময় রিক্সাওয়ালা বা ট্রাক বাস এই চলাচল করে। রাস্তা থেকে এই পর্যন্ত যে ওই জায়গায় ট্রেন আসছে এই পর্যন্ত দেখাও যায় না যে ট্রেন আসতেছে কিনা, বুঝতেও পারে না মানুষ। সব সময়ের জন্য এটা ঝুঁকিপূর্ণ। এখানে আসলে প্রয়োজন একটা গেট করে দিলে এই গ্রামবাসী নিরাপদ। রেল লাইনের পাশে নতুন রাস্তা নির্মাণের কারণে অবৈধ ক্রসিং এর সংখ্যা বাড়ছে। এলজিইডি, সিটি কর্পোরেশন, পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগ এসব রাস্তা নির্মাণ করে থাকে। রাস্তা নির্মাণ করতে রেলের অনুমোদন নেওয়ার বিধান থাকলেও প্রতিষ্ঠানগুলো সেই অনুমোদনের তোয়াক্কা করে না। আমরা ইতিমধ্যে প্রায় 800 গেট কিপার আমরা এই বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আপগ্রেড করেছি। এটার ভিতরে অননুমোদিত কিছু গেট আমরা নিয়েছি, এগুলি দেখেই সেখানে গেটম্যান নিয়োগ করা হয়েছে। অবৈধভাবে নির্মাণ হওয়া গেটগুলোর গুরুত্ব বিবেচনায় অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল রেল। ইতিমধ্যে 326টি গেট অনুমোদন দিতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে রেলমন্ত্রী বলছেন, অনুমোদিত গেটগুলোর দায়িত্ব রেলের, অন্যগুলোতে নাগরিকদের দায়িত্ব নিয়ে চলাচল করতে হবে। অনুমোদিত যে রেল গেট আছে সেগুলো দায় দায়িত্ব আমাদের রেলের। আর রেলের যে রেল গেট, এগুলো রেল গেট কিন্তু দেওয়া হয়েছে, রেল দিয়েছে কিন্তু আপনার রেলের নিরাপত্তার জন্য। রেল সবসময় তাকে অগ্রাধিকার দিতে হবে এবং রেলকে নিরাপদে যাতে চলতে পারে তার জন্য সহযোগিতা দিতে হবে। নতুন রাস্তা নির্মাণে রেলের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা, আগে থেকে অনুমোদন পাওয়া গেটগুলোতে জনবল নিয়োগ দুর্ঘটনা কমিয়ে আনতে ভূমিকা রাখবে দাবি রেল কর্মকর্তাদের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। কিশোরগঞ্জের হাওরের অল ওয়েদার সড়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ জুড়ে ভাইরাল, কিন্তু 7 কিলোমিটারের অল ওয়েদার সড়ক 2 বছর আগে নির্মাণ হলেও আড়ালি থেকে গেছে। সড়কটি 44 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হলেও মাত্র 2 বছরে পাটাতন সরে গেছে। সৃষ্টি হয়েছে 4টি সেতুর 2 পাশে বড় বড় গর্ত। সড়কের বেহাল দশায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এদিকে নির্বাহী প্রকৌশলী বলছেন, সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের প্রত্যন্ত নোয়াগাঁও গ্রাম। পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী পার হলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার চাতরপাড়। 2 বছর আগে 44 কোটি টাকা ব্যয়ে 7 কিলোমিটার অল ওয়েদার সড়ক নির্মাণ করা হয় এখানে, কিন্তু 2 বছর যেতে না যেতেই সড়কটির অনেক জায়গায় দুপাশের পাটাতন সরে গেছে এবং 4টি সেতুর পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ায় সড়কটি 2 বছরের মধ্যেই ভেঙে গেছে এবং আগামী বর্ষার আগে সড়কটি সংস্কার করা না হলে সড়ক পথে চলাচল অসম্ভব হয়ে পড়বে। কাজটা হালকাভাবে করে গেছে, যার ফলে রাস্তাটা ভাঙ্গা বাড়ির বাজু তাই গেছে গা। এখন আমরা চলাচল কিছুদিনের ভিত্তি বন্ধ হয়ে যাবো। যে অবস্থা ফাটা ভাঙতেছে, আগামী বর্ষা হলে এই রাস্তা টিকবে না। দেখেন রাস্তা ভাঙ্গা কি হয়েছে, কাম করতে 2 নম্বর কাম। দ্রুত সময়ে সড়কটি ভেঙে যাওয়ায় হতাশ জনপ্রতিনিধিরাও, দুষলেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে। রাস্তা তৈরি যে যারা করছে, আমি যতটুকু জানি রেগুলার সিকিউরিটি থাকে 2-3 বছর, তাদেরকে ডাইকে এনে আবার রাস্তাটা মেরামত অতি জরুরি। এত কিছুর পরও এলজিডি কর্মকর্তা বলছেন, প্রাকৃতিক দুর্যোগে সড়কটি কম সময়ে ভেঙে গেছে। জানান, সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণেই এটা হয়েছে। আমার কাছে এই যে একটা চিঠি আমি রেডি করছি, ডিজাইনিং একটা লোক আসে সেটা নির্ধারণ করে দিবে, আমরা সাথে সাথে ওটা আমরা বাস্তবায়ন করা শুরু করব। হাওড়ের উন্নয়ন কাজে এভাবে দুর্নীতি হলে সরকারের টেকসই উন্নয়ন সম্ভব না বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাভারে ধলেশ্বরী নদীতে বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠেছে। শত শত মানুষ নদীর পানিতে নেমে আসছে মাছ ধরতে। এলাকাবাসীর ধারণা, ট্যানারির দূষিত বর্জ্যের কারণে মাছগুলো দুর্বল হয়ে নদীতে ভেসে উঠেছে।
দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে সাফার ধলেশ্বরী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনি এই মুহূর্তে আছেন ধলেশ্বরীতে এবং সেখানকার সরেজমিনে যা দেখছেন দর্শকদের সে সম্পর্কে বিস্তারিত জানাবেন যে কেন ভেসে উঠছে এই মুহূর্তে এই মাছগুলো। ধন্যবাদ রাশেদ, আপনি যেমনটি বলছিলেন এই যে ধলেশ্বরী নদী, সেই ধলেশ্বরী নদী কিন্তু এখানে যে মিল কারখানা রয়েছে এবং এই যে ট্যানারি রয়েছে, ট্যানারি কিন্তু সরাসরি বর্জ্যটি নদীতে ফেলছে এবং যার কারণে কিন্তু এখানকার যে নদীর যে মাছ সেগুলি বিষাক্ত হয়ে কিন্তু ভেসে উঠছে। ভেসে ওঠার পরে এখানকার শত শত মানুষ তারা কিন্তু মাছগুলি এখান থেকে ধরে নিচ্ছে। এখানে যে আসলে যে মাছগুলো আপনি দেখছেন, যে এই যে মাছগুলি আপনি দেখছেন যে বিভিন্ন দেশি প্রজাতির মাছ এবং আজকে 3 দিন ধরে কিন্তু মূলত মাছগুলি আপনারা দেখছেন যে এখানকার মানুষ কিন্তু তারা মাছগুলি ধরছে এবং নদী থেকে এই যে মাছগুলি ধরছে। আমি একটু কথা বলতে চাই, এই মাছগুলি আসলে কেন আসলে ভেসে উঠছে, কি কারণে ভেসে উঠছে? এই সময়টা এমনি পানির টান একটু কমে গেলে মাছ এমনি হয়, তারপরেও ময়লার পানির জন্য বেশি সমস্যা না, কিন্তু মাছ এই সময় একটু বেশি হয়। এই জন্য নদীতে মাছ পানি টান দিলে মাছ হয় একটু বেশি। তো ধন্যবাদ। ময়লার পানি তো সরাসরি যে ট্যানারির পানিটা সেটা কিন্তু এখানে ফেলা হচ্ছে নদীতে। হ্যাঁ, এই জায়গায় এই ট্যানারির পানিটা ফেলে নেওয়া হচ্ছে, এই কারণে মাছটা বিষাক্ত হয়ে যাচ্ছে। এখন এই মাছটা অন্তত সমস্ত হাজার হাজার লোক ধরে নিয়ে যাচ্ছে। ওই সব হলো বাইন মাছ, গুটি মাছ, সব রকম মাছ আছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন যে এখানকার যে লোকজন আপনারা দেখছেন যে নদীতে কিন্তু তারা মাছ, আপনি দেখছেন যে মাছগুলো কিন্তু তারা টোকাচ্ছে এবং মাছ যেভাবে পারছে ধরে নিচ্ছে এবং যেহেতু মাছ ভেসে উঠছে নদীতে এবং এই যে ধলেশ্বরী নদীর যে পরিবেশ অধিদপ্তর কিন্তু তারা এর আগেও অভিযান চালিয়েছেন এবং নদী দূষণ করছে, নদী দ্বারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছে। তারপরেও কিন্তু নদী যারা দূষণকারী তারা আসলে থেমে নেয় এবং যার কারণে এই মুহূর্তে আসলে দেখছেন যে একের পর এক যে কলকারখানার দূষিত পানিতে আসলে নদী ধ্বংস হচ্ছে এবং জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, যার কারণে আসলে মূলত মাছগুলি মরে যাচ্ছে। এই ছিল আমার কাছে ধলেশ্বরী নদীর সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে রাশেদের কাছে। রাশেদ। নাজমুল, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী নাজমুল হুদা আমাদেরকে জানাচ্ছিলেন সেখানে ধলেশ্বরী নদীতে যে মাছগুলো ভেসে উঠছে সেগুলোর কারণ সম্পর্কে। ভাকুরতা গ্রাম, যে গ্রামের প্রায় 10,000 মানুষের একমাত্র পেশা গয়না তৈরি করা। দুল, চুড়ি, হার, সীতা, পায়েল, নূপুর, ব্রেসলেট কি তৈরি হয় না এখানে। কারিগরদের শ্রম আর মেধার সমন্বয়ে প্রায় সব গয়নার আতুরঘর ভাকুরতা। তাই তো রাজধানীর বুকে নিভৃতে যাপন করা এই গ্রামটি এখন গয়না গ্রাম নামেই পরিচিত। ভাকুরতা গ্রাম নিয়ে সুকন্যা আমিরের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। আমিনবাজার পার হতেই হাতের বায়ে পড়বে এই ব্রিজটি। এটি অতিক্রম করলেই ভাকুরতা গ্রামের শুরু। পুরো গ্রাম জুড়েই চলে গয়না তৈরির কর্মযজ্ঞ। তাই তো ভাকুরতা বর্তমানে গয়না গ্রাম নামেই পরিচিত। এখানে পা ফেলতেই শোনা যাবে হাতুড়ির ঠুকঠাক সুর। তাল লয় ছন্দে সাথে যোগ দেয় কারিগরদের শ্রম। তৈরি হয় হাজার রকমের নকশার গয়না। আমরা বিশেষ করে এই গলার, কানের, সীতাহার, হাতের চুড়ি এগুলা বানাই। যে সময় যা ডিজাইন আসে সেই ডিজাইনের কাজ করি। সেটা শিখে চাইলে তো মাঝনকে দিব কাজ আমি তাতেও শিখেছি। আমার ওস্তাদ আছে, আমার বড় ভাই আছে, তার সাথে কাজ শিখেছি। গাইবান্ধা ওখান থেকে আমি এখানে আসছি, আসে এখানে কাজ শিখে এখানে কাজ শিখছি, এখানে কাজ করতে। গোল্ড প্লেটের প্রায় সব অলংকারই তৈরি হয় এ গ্রামে। গলার হার, হাতের চুড়ি, কানের দুল, ঝুমকা, চেইন, পায়েল, নূপুর। ঘর হোক কিংবা দোকান কারখানা, সকাল থেকেই গয়না তৈরির সরঞ্জাম স্বাগত জানায় কারিগরদের। জানা যায় ব্রিটিশ আমল থেকেই এখানকার মানুষ গয়না তৈরিকে বিকল্প পেশা হিসেবে বেছে নেয়। শুরুতেই স্বর্ণের গয়না বেশি তৈরি করলেও ধীরে ধীরে রূপার গয়নার দিকেই ঝোঁকেন তারা। বর্তমানে তামার, পিতলের গয়নাই বেশি তৈরি করছেন এখানকার কারিগররা।
দিন গড়িয়ে সন্ধ্যের পথে তখনও চলতে থাকে কারিগরদের মেধা আর পরিশ্রমের বুনন। এক একটি ধাপ পেরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত হয় এসব গয়না। সুকন্যা আমির, নিউজ 24, ভাকুর্তা গ্রাম, সাভার। এবারে খেলাধুলার প্রসঙ্গ। দেশের ক্রীড়াঙ্গনের আরও এক নক্ষত্র বাদল রায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে আজ। বেলা 11টায় তার মরদেহ প্রথমে নেওয়া হবে তার দীর্ঘ স্মৃতিময় ক্লাব মোহামেডানে। পরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। সবুজবাগের শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রাজধানীর বাংলাদেশ মেডিকেলে গতকাল বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক এই ফুটবলার। দর্শক, এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদের আয়োজন। ধন্যবাদ সবাইকে। সাথে